কথা বলার জন্য অনুরোধ করছি জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। প্রিয়ভাজন সভাপতি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগ্রামী প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসান খায়ম, উপস্থিত জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, গণমাধ্যমের বৃন্দ, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। বিভিন্ন প্রশ্নে আমাদের মধ্যে যে আলোচনা আছে, নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান আছে, কিছু কিছু মত পার্থক্য আছে, এসব ব্যাপারগুলোর সমাধানের জন্য যদি জাতীয় ঐক্যমত কমিশন, যেটা সরকার গঠন করছেন বা করতে চান, তার সাথে যুক্ত করে যদি জাতীয় সমঝোতা পরিষদ গঠন করা যায়, হয়তো আমরা ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে এটা বিবেচিত হতে পারে। আমি যখন আজকে আসছি, দুজন সাংবাদিক আমাকে টেলিফোন করেছেন গাড়িতে। একজন বললেন, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, একজন বললেন যে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে ধারাবাহিক কিছু কর্মসূচি দিয়েছে। গতকালকে সোশ্যাল মিডিয়াতে কিছু অনলাইনে দেখা গেছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? প্রথম আমি যেটা বলেছি আপনাদের উদ্দেশ্য শেয়ার করতে চাই, এটা তো একটা মাত্র 5.5 মাস 6 মাসের ব্যবধানে যাদের বিচার হওয়া দরকার তারা আবার ফিরে আসতে চান, এটা এক ধরনের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। প্রেক্ষিতটা কি? আরেকটা দিকে তাকানো। প্রেক্ষিতটা আমি যেটা বলেছি, 5.5 মাস 6 মাস আগে রাজনৈতিক দল জনগণের মধ্যে যে ঐক্যের জায়গাটা ছিল, সে ঐক্যে কিছু কিছু ফাটল দেখা যাচ্ছে, কিছু কিছু দূরত্ব দেখা যাচ্ছে, কিছু কিছু বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এই সুযোগটা গ্রহণ করছেন পতিত ফ্যাসিস্ট রেজিম, যারা গত 5.5 মাসে একদিনের জন্য সরকারকে স্বস্তিতে থাকতে দেয়নি, আমাদেরকে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে যারা রেখে দিয়েছেন। সুযোগ পেলেই নানা চেহারায় নানাভাবে তারা আবার ফেরার চেষ্টা করছেন, এবং এই অনৈক্য, দূরত্ব, বিভাজন যদি আরো বাড়তে থাকে, কোনো না কোনো চেহারায় তাদের ফিরে আসার জমিনটা কিন্তু তৈরি হতে থাকবে। এই বিষয়টা আমাদের বিবেচনার মধ্যে রাখা উচিত। দ্বিতীয়ত, গতকাল আরেকজন প্রশ্ন করলেন যে গতকাল বিএনপির এখন যারা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বশীল জায়গা থেকে ইতিমধ্যে উচ্চারণ করা হয়েছে, বলা হয়েছে এই সরকার কি জামাত দ্বারা প্রভাবিত? জামাত ইসলামী কি এই সরকার কি তারা কি চালাচ্ছেন? তিনি প্রশ্নটা এভাবে উত্থাপন করেছেন। মাত্র 5.5-6 মাসের মধ্যে প্রশ্নটা আসবে কেন? যে সরকারকে আমরা সবাই এক কাট্টার সমর্থন দিয়ে আসছি, আমরা ছাত্রদের দ্বারা এই সরকার নিযুক্ত হলেও তিনি বারবার বলেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু এটা তো জনগণ, অভ্যুত্থানকারী সকল অংশীজন, রাজনৈতিক দল, আমরা তো রক্তের মধ্যে দিয়ে অভ্যুত্থানকে আমরা তৈরি করেছি, এটাকে আমরা রক্ষা করছি, এই ঐক্যের জায়গাটাকে আমরা ধরে রাখতে চাই। তার অর্থ হলো যে এমন কিছু ঘটনা তাহলে তৈরি হয়েছে, এমন কিছু প্রেক্ষিত তৈরি হয়েছে, এমন কিছু বিষয় আসছে, বিএনপির মতন একটা রাজনৈতিক দল পরোক্ষভাবে তারা এক ধরনের সরকারকে কাদের দ্বারা প্রভাবিত, কারা সরকার চালাচ্ছেন, এরকম জায়গায় তারা কথা বলতে শুরু করেছেন। এটা আমাকে উদ্বিগ্ন করেছে, এটা আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করছে। তার মানে কি সরকারের তৎপরতার কারণের জন্য এভাবে কি রাজনৈতিক দলগুলো কি সরকারকে কি ডিজোন করতে থাকবে পর্যায়ক্রমে? তাহলে সরকার কি পথ হারিয়ে ফেলছে? সরকার কি বিভ্রান্ত হচ্ছে? সরকার কি বিশেষ কোনো অংশীজন, বিশেষ কোনো দল, ছাত্র তরুণরাই বলি বা অন্য তাদের প্রতি বিশেষ কোনো পক্ষাবলম্বন কি দেখা যাচ্ছে? না হলে এরকম প্রশ্নটা আসবে কেন? আমরা চাই এই সরকার সফল হবেন, কার্যকর হবেন। যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে এগুলোকে তারা গুরুত্ব সহকারে তারা বিবেচনার মধ্যে নেবেন। গুরুত্বপূর্ণ অংশীজনরা এসব প্রশ্ন কেন তারা উত্থাপন করছেন, এবং সেদিক থেকে সরকারের দিক থেকে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে বোঝাপড়ার
জায়গাটা তৈরি করে তারা যে যাত্রাটা শুরু করেছেন এবছরের মধ্যেই, সময়টা সবাই মিলে আলাপ আলোচনা করার প্রশ্ন। নির্বাচন কি জুলাই আগস্টে হবে, না অক্টোবর নভেম্বরে হবে, নাকি ডিসেম্বরে হবে? যখন আপনি একটা অর্গ্যানিক এনগেজমেন্টে থাকেন, জীবন্ত যোগাযোগ থাকে, বোঝাপড়া থাকে, তখন 2-3 মাস ইভেন 4 মাস আগে পরে বলে কেউ প্রশ্ন করবে না। যখন বোঝা যায় যে আপনি অপ্রয়োজনীয়ভাবে সময় বৃদ্ধি করছেন, কালক্ষেপণ করছেন, আপনি আপনার ক্ষমতাকে আপনি দীর্ঘায়িত করতে চান, তখনই প্রশ্ন, তখনই এক ধরনের দূরত্বের জায়গাটা, অনাস্থার জায়গাটা তৈরি করতে পারে। আশা করি সবাই এটাকে বিবেচনার মধ্যে এটাকে রাখবেন। আমি শেষ করব যেটা বলে যে আমাদের মধ্যে যেসব প্রশ্নে সংস্কারের ব্যাপারে কিছু আদর্শিক প্রশ্ন আছে, কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন আছে, কিছু অন্যান্য প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোকে কতখানি আলাপ আলোচনা করে এটাকে মীমাংসা করা যাবে, আমি আশাবাদী সরকার, রাজনৈতিক দলগুলো যদি প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় দিতে পারেন, হয়তো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা একমত হতে পারবো, অনেকগুলো প্রশ্নে আমরা কাছাকাছি আসতে পারবো। এছাড়া কি করতে পারে, তারা ভিত্তিটা তৈরি করে দিতে পারেন। বাকি প্রশ্নগুলো নিয়ে আমাদের মধ্যে তারা একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি করতে পারবে। বোঝাপড়া লাগবে। বোঝাপড়া ছাড়া আধুনিক কোনো গণতান্ত্রিক বহুত্ববাদী সমাজ, কোনো ইনক্লুসিভ সমাজ কার্যত আমরা তৈরি করতে পারবো না। আজকের আলোচনা যদি সেদিক থেকে যদি এক ধাপ যদি এগোনো যায়, আমি মনে করি আলোচনাটা সফল হবে। আলোচনাকে ভবিষ্যতে আমাদেরকে আরো এগিয়ে নিতে হবে, ধরে ধরে পরবর্তীতে আমরা আলোচনা করব। এবং আমি মনে করি সেই জায়গা থেকে 72 অথবা 91 এবার 24-এর আমাদের গণজাগরণ, গণঅভ্যুত্থানের অসাধারণ যে সম্ভাবনা তৈরি করেছে পরিবর্তনের জন্য, রূপান্তরের জন্য, বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভাইব্রেন্ট একটা সমাজ, প্রত্যেকের কাছে সংস্কারের বক্তব্য আছে, কেউ পরিবর্তনের কথা বলছে। চলেন আকাঙ্ক্ষা কিভাবে ধারণ করতে পারি, দ্রুতবদ্ধ করতে পারি, এক জায়গায় করতে পারি, এ কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। কথা বলার জন্য অনুরোধ করছি জনাব জহিরউদ্দিন স্বপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু এই আয়োজনটা শুরু করা হয়েছে। সমঝোতা সংলাপ যেটা হচ্ছে, সমঝোতা ব্যতীত সংবিধান সংস্কার কি সম্ভব? আজকের এই প্রশ্নের জবাব হিসাবে আমার কাছে মনে হয়েছে যে নীতিগতভাবে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ প্রায় সকল গঠনমূলক চিন্তাশীল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ব্যক্তি শক্তির পক্ষে গ্রহণ করা উচিত এবং সম্ভব। এবং আমি আজকে সভাপতি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা জনাব অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের মাধ্যমে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দীর্ঘদিন যাবত এই বিষয়ে তাদের একটা পরিশ্রম আছে, চিন্তা আছে। অন্যান্য অনেকের চাইতে তারা এই বিষয়টাতে অনেক বেশি ফোকাসড ছিলেন, এখনো আছেন। এবং আমি খেয়াল করেছি আমার পুরো নলেজ দিয়ে যে সবাইকে ধারণ করেই এই ধরনের পেপারটা তারা তৈরি করেছে। এই মুহূর্তের সকল শক্তিকে ধারণ করে করেছেন এবং একটা সমঝোতা পরিষদ গঠন হতে পারে জাতীয় পর্যায়ে। এবং সেই সমঝোতা পরিষদ 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের মধ্য দিয়ে এই সমস্ত প্রশ্নে অংশীদার ভাবেন বা অংশীদার হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানিয়ে সেই সমঝোতা প্রক্রিয়া তাদেরকেও যুক্ত করার পথ খোলা রেখেছেন তারা তাদের এই পরিবারে। একটা বিষয় তো খুব পরিষ্কার যে গত 15-16 বছরের আন্দোলনে আমরা একটা পর্যায়ে গিয়ে যে রাজনৈতিক সমঝোতা, সংস্কার, সংবিধান, রাষ্ট্র কাঠামো মেরামত ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা তৈরি করেছি। এবং সহজ ভাষায় বোঝার জন্য আমরা বলতে পারি যে 31 দফার আলোকেই আমরা কিন্তু এরকম একটা সমঝোতার মধ্যে ছিলাম, যেটা 2023-এ আনুষ্ঠানিকভাবে। এবং এই প্রক্রিয়াটার মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলই কিন্তু সংযুক্ত ছিল। পরবর্তীকালে আমাদের মধ্যে এই ব্যাপারেও এক ধরনের ঐক্যমত ছিল যে আমরা এই সমঝোতার আলোকেই ভবিষ্যতের একটা অবাধ নির্বাচন আদায় করব এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব এবং সেই জাতীয় সরকার এই লক্ষ্যগুলিকে পূরণ করবে। এতটুকু তো আমাদের ছিলই। নতুন বিষয় যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে যখন ছাত্রদের কোটা আন্দোলনটা, কোটা সংস্কার আন্দোলনটা শেষ পর্যন্ত এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল, যার জন্য আমরা দীর্ঘদিন এই উপলব্ধি নিয়ে সংগ্রাম করেছি এবং শুধু করিই নাই, পরিবর্তনের পরে কেমন করে রাষ্ট্র আমরা ঐক্যবদ্ধভাবে মেরামত করব সে বিষয়েও আমাদের ঐক্যমত তৈরি হয়েছে। ফলে সেখানে
এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ অন্যরা যে ভূমিকা রেখেছেন তাদেরকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। এবং তারা শেষ মুহূর্তে যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, এটা সবই আমাদের জন্য অত্যন্ত সুখকর বিষয়। এবং প্রজন্মের দিক থেকেও বলতে গেলে পরে আমরা যারা একটু সিনিয়র সিটিজেন হয়ে গিয়েছি, রাজনীতিতেও যারা একটু বেশি দিনের কর্মী, তারা নতুন প্রজন্মের এই সাহস, উদ্যোগ, চিন্তা, দূরদর্শিতা, দেশ নিয়ে ভাবনা, তার মধ্যে অনেক ভুল থাকলে থাকতেও পারে, কিন্তু সেটা বড় কথা নয়। তাদের উদ্যোগটা এবং সাহসটাকে আমি সকলের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে আমার বক্তব্যের এই পর্যায়ে আবারও অভিনন্দন জানাই। কিন্তু এই কথা তো সত্য যে আমাদের সেই রাজনৈতিক সমঝোতা, যা নির্বাচনের একটা অবাধ নির্বাচন আদায় করার পর্বটা অতিক্রম করার পরে আমরা নির্বাচিত পার্লামেন্টে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা চূড়ান্ত করব তার ভবিষ্যৎ করণীয়, সংবিধান সংস্কার, রাষ্ট্র মেরামত, পরবর্তীতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবো। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ। এখন যে নতুন প্রশ্ন এসছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগেই এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ, সংস্কারের বিভিন্ন কাজ সম্পন্ন করে তারপরে আমরা ভবিষ্যতের কাজে হাত দিতে পারি, বা নির্বাচন হবে তারপরে, বা আগে এটা কি হবে। এই আলোচনা যদি আমি উন্মুক্ত করতে যাই তাহলে কিন্তু একটা দীর্ঘ আলোচনার প্রশ্ন দেখা দিবে। এবং সেই ক্ষেত্রে এবং আমাদের দেশে নতুন রাজনৈতিক দল হিসাবে একমাত্র গণ অধিকার পরিষদের যতটুকু কথাবার্তা শুনছি, জাতীয় নাগরিক কমিটি, তাদের বক্তব্যের মধ্যে যতটুকু বুঝেছি, বাকিটা তো আমরা সকলেই এই প্রক্রিয়ার মধ্যে আছি। 31 দফার যে সমঝোতার প্রক্রিয়াটা চলছে, যা আমরা একটা রোডম্যাপও ডিক্লেয়ার করেছি। ফলে এইটুকু আগ্রহের যে জায়গা, সেটাকে আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারি, আমি মনে করি এটাই হওয়া উচিত সমঝোতার প্রধান লক্ষ্য। শেখ হাসিনার পতন কিন্তু আমাদেরকে এই পুরনো শিক্ষা, যা আমরা ভুলে গিয়েছিলাম, তা আবার নতুন করে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে রাষ্ট্রটা যত বলেই শক্তিশালী হোক, সমাজ এবং জনগণের ক্ষমতার চাইতে তা অনেক বেশি দুর্বল যদি সময় মতো তার ঠিক মতো ক্লিক করে। সেই বিবেচনায় দীর্ঘদিন কিন্তু আমাদের যদি কোনো নিষ্ক্রিয়তা, অযোগ্যতা থাকেও রাজনৈতিক প্রক্রিয়া, কিন্তু জনগণকে দীর্ঘদিন কিন্তু ক্ষমতাহীন করে রাখা দায়িত্ব নিতে পারি না আমরা, অথবা এমন কোনো বিজ্ঞ লোকের ভাব করতে পারি না যে আমরাই সব বুঝি, আমরা সব ঠিকঠাক করে তারপর জনগণকে বলবো তোমরা এটা করো, তাও হতে পারে না। ফলে এই সামগ্রিক বাস্তবতাগুলিকে মাথায় রেখে 31 দফার আলোকে চলমান যে সমঝোতা প্রক্রিয়া আছে, সেই সমঝোতা প্রক্রিয়াকে কিভাবে বাস্তবসম্মত করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমঝোতা পরিষদের যে প্রস্তাব, সেখানে কিভাবে যুক্ত করা যেতে পারে, এ বিষয়ে কোর্স অফ অ্যাকশন নিয়ে কথা বলা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ মমিনুল আমিন, মহাসচিব এনডিএন। উপস্থিত সভাপতি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মাননীয় প্রধান সম্পাদক এবং জাতীয় নেতৃবৃন্দ, এখানে অনেকগুলো কথা রয়েছে যেগুলো আমি সংক্ষেপে, যে সময় সংক্ষিপ্ত, আমি কিছু কথা আলোচনা করব, আমাদের কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করব। প্রথমে সমঝোতা নিয়ে, সংস্কার নিয়ে আমি সবসময় যে কথাটা বলি সেটা একটু বলতে চাই। এটা আসলে একটা মাইন্ডসেটের ব্যাপার। দেখেন, সংস্কার এটা কোনো ইমারত নির্মাণ শিল্প না যে আমি 5 তলা বাড়ির নকশা করেছি, সামনে গেট থাকবে, উপরে গম্বুজ থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে, রং এটা হবে, এইটা আমি এতটুকু নির্মাণ করব, তারপরে আমি ছেলের বিয়ে দেবো। ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, যে আমাদের বলছি যে আগে কতটুকু সংস্কার চাই, বেশি না কম চাই, এটা চলমান প্রক্রিয়া। দেখেন, থমাস জেফারসনের একটা কথা আমি সবসময় বলি, মানে সংবিধান সংস্কারের ক্ষেত্রে থমাস জেফারসনের নাম আমরা অন্য সবাই জানি। তিনি বলেছিলেন যে কোনো সংবিধান 19 বছর এক্সিস্ট করে, মানে একটা সংবিধানকে সর্বোচ্চ 19 বছর পর্যন্ত আমরা ইনট্যাক্ট রাখতে পারি, এরপর এটাকে চেঞ্জ করতে হবে। তা না হলে এই সংবিধানটা অকার্যকর হয়ে যায়। আমাদের যে ধরনের কমিশন গঠন করা হয়েছে, তাদের ভিতরে একটা সূক্ষ্ম প্রবণতা দেখছি সংবিধানকে বাইপাস করার। আমি এক্সিস্টিং সংবিধানের কথাই বলি, এটা ভালো কি মন্দ সে আলোচনায় যাচ্ছি না। স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারা একটা অদ্ভুত প্রস্তাবনা নিয়ে আসছে, সেটা ডিটেলসে যাব না, আমি শুধু প্রস্তাবনাটা বলি। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান এবং মেয়র পদে সরাসরি ভোট হবে না, এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকতে হবে। আমি ঠিক জানি না তারা তাদের পরিচিত স্বজন এবং আত্মীয় স্বজনের ভিতরে কেউ কখনো স্থানীয় সরকার নির্বাচন করেছেন কিনা, গিয়েছেন কিনা, গ্রামের চেয়ারম্যান মেম্বারদের আসলে এখন যারা রয়েছে রেজিস্ট্রি গত 30 বছরে কি পর্যায়ে রয়েছেন, স্নাতক পাস যারা করেন তারা আদৌ তাদের সাথে কানেক্টেড কিনা, আমি এই আলোচনায় যাচ্ছি না। তবে তারা এই কথাটা কেন এনেছে সেটা আমি বলতে চাচ্ছি।
তারা এনেছেন কি মেম্বার যারা হবে, চেয়ারম্যান মেম্বার যারা হবে তারা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচন করবে। মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা কি? যারা আমার গ্রামে যারা মহিলা মেম্বার আছে বা মেম্বার আছে তারা কেউ 5 পাসও না, তাহলে যারা 5 পাসও না ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা নির্বাচন করবে কোন স্নাতক ডিগ্রি মানসম্পন্ন, আইবিএ থেকে পাস করা, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করা, মানে নাকি অক্সফোর্ড থেকে পাস করা, এইটা তারা মানদণ্ড কারা নির্ণয় করবে? গ্রামের মেম্বাররা। আচ্ছা, এই কাজটা তারা কেন করেছে? কারণ সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধির কোনো শিক্ষার মানদণ্ড উল্লেখ নাই। যেহেতু শিক্ষার মানদণ্ড উল্লেখ নাই, আমাদের মানে পিএইচডি হোল্ডার সংস্কার কমিশনের প্রধানরা তারা ঠিক করে বের করেছে যে সংবিধানকে আমরা এইভাবে বাইপাস করতে পারি, যেহেতু সংবিধানে শিক্ষার মানদণ্ড উল্লেখ নাই, তাহলে পরোক্ষ ভোটের মাধ্যমে আমরা যদি করতে পারি তাহলে হয়তো সংবিধান লঙ্ঘন হবে না। তাহলে দেখেন, যার যত শিক্ষাগত যোগ্যতা বেশি, যার বুদ্ধি বেশি, হ্যাঁ আকল একটু আছে, সে চাইলে কিন্তু যত সুন্দর সংবিধানই হোক না কেন তাকে বাইপাস করতে পারে বা একটা ফাঁক ফোকর আবিষ্কার করে নিতে পারে। সো এটা আসলে মাইন্ডসেটের ব্যাপার। বিশ্বের যেখানে যেখানে সংবিধান সংস্কার হয়েছে গত 30 বছরই, আমরা যদি গত 3-4 বছরের ইতিহাসই দেখি, আমি একটা উদাহরণ দিয়ে বলি। উজবেকিস্তানে 2023 সালের মে মাসের 1 তারিখে নতুন সংবিধান গ্রহণ করা হয় এবং সেখানে রেফারেন্ডাম নেওয়া হয়েছে। রেফারেন্ডামে 90% পিপুল ভোট দিয়েছে যে আমাদের নতুন সংবিধান প্রয়োজন। 2024 সালে সর্বশেষ সম্ভবত 2024 সালে মার্চ মাসে, এই মার্চের 25 তারিখে, হ্যাঁ, টোগোতে নতুন সংবিধানের মাধ্যমে তারা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে গিয়েছে। এই যত ঘটনা ঘটেছে সংবিধান সংস্কারে সবাই নির্বাচিত জনপ্রতিনিধি বা রেফারেন্ডামের মাধ্যমেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে, এসি রুমে বসে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর ভিতরে আলোচনা বা তাদের মতামতকে প্রতিফলন করে না। এই বিষয়টা মনে রাখা প্রয়োজন। সংবিধানের মূল লক্ষ্য থাকবে দেশের প্রত্যেকটা নাগরিককে সার্ভ করা এবং এই জনগণকে অ্যাকোমোডেট করার একমাত্র পথ হলো নির্বাচিত সংসদ। নির্বাচিত সংসদ ছাড়া কখনো আপনি সংবিধানে সকল সংবিধান, নতুন সংবিধান গ্রহণ করেন বা সংস্কার করেন, কখনোই আপনি জনগণের পূর্ণ মতের প্রতিফলন ঘটাতে পারবেন না। পরিশেষে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমার জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, একটা কথাই বলবো, সমঝোতা, ঐক্য, আপোষ সবকিছুই চলমান প্রক্রিয়া এবং ন্যূনতম জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই একমত। এই যে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দেওয়া হয়েছে। আমি নিশ্চিত এখানে যে রাজনৈতিক দলগুলো আমরা বসে রয়েছি, বাইরে যারা রয়েছে, প্রত্যেকে আমরা এটা প্রতিবাদ জানাবো। তারা যদি মাঠে নামতে চায় আমরা আবারও মাঠে নামবো। এর জন্য আলাদা করে সমঝোতার প্রয়োজন হবে না, কারণ দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে আমরা সকলেই একমত এবং সংবিধানের মূল লক্ষ্য যেহেতু জনগণের মতামতকে প্রতিফলন করার জন্য অবিলম্বে একটি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আমরা দাবি করছি এবং নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে একটি নতুন আগামী দিনের সংবিধান জনগণকে নির্বাচিত সংসদে উপহার দেবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।